কিন্তু অনুভব করতে পারছি। রবীন্দ্রনাথ লিখলেন গান, রবীন্দ্রনাথ এমন একজন ঋষি কবি, তার এমন কোন সাহিত্যের শাখা নাই তিনি দখল করেন নাই। আমরা যেহেতু বাংলার ছাত্র, আমি বাংলা নিয়ে গবেষণা করেছি, সাহিত্যের ছাত্র। অনেকে বলেন আপনি কি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন? না, আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করিনি। কেউ চর্চা করলে সব ভাষাতেই পারদর্শী হতে পারে, কিন্তু আমার মূলত সাবজেক্ট বাংলা। বাংলা নিয়ে গবেষণা করেছি। রবীন্দ্রনাথ জানালেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। গানটা শুনবে গিয়ে রাতে ঘুমানোর সময়, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলিলাম, কিন্তু আমার হৃদয়ে পানে চাইনি। তুমি আমার ভেতরে আছো, কিন্তু আমি কোনোদিন তোমাকে জানার চেষ্টা করলাম না, দেখতে পেলাম না, অনুভব করতে পারলাম না। আমি বাহিরে চোখ দিয়ে তাকালাম, কত জায়গায় মন্দিরে গেলাম, তীর্থে গেলাম, ধামে গেলাম, কিন্তু তুমি যে আমার ভেতরে আছো আমি জানতে পারলাম। লালন সাদেকুন কি বললেন? বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। আরশি শব্দের অর্থ কি গো? আয়না। আরশি মানে কি? আয়নায় মুখচ্ছবি দেখা যায় কি যায় না? এই চিত্রটা হচ্ছে আয়না। এটা আবার ওই ছবির গান ভাববেন না। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আপনার হৃদয় আয়নায় আপনার প্রেয়সী কিংবা প্রেয়সের ছবি দেখার জন্য ভগবান আপনাকে হৃদয় আয়নায় অবলোকন করতে দেন নাই। বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমার ভেতরে তিনি আছেন, কিন্তু আমি একদিনও না দেখিলাম তাহারে। যদি এটাকে আমরা আব্দুল করিম বাউল কবির ভাষায় বলি, কি বলছেন তিনি? মাটিরও পিঞ্জিরায় সোনার নয়নারে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, তোমারে পুষিলাম কত আদরে। শ্লোক দিচ্ছেন বিষ্ণু পুরাণ, জলজা নবলাক্ষণী স্তবরা লক্ষ্যবিংশতি ক্রিমায়া রুদ্র সংকোকা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর লক্ষণী মানুষা। এই যে পিঞ্জিরাটা, এটার সঙ্গে তোমার এত প্রেম কিসের? বারবার এটার ভেতরে তুমি ঢুকছো, এটার ভেতর থেকে তুমি বাহির হচ্ছ, কিন্তু এই কবে যে তোমার এই ভেতরে ঢুকার বাহির হওয়ার এই খেলা শেষ হবে তুমি নিজেও জানো না। আমাদের সুনামগঞ্জের হাসন রাজার ভাষায় বলি, হাসন গীতি কত সুন্দর আছে। রঙের বারোই বারোই রে বিষম উন্দুরায় লাগাল ফাইল। উন্দুরা মারিবার লাইগা বিলাই আনলাম ঘরে, বিলাইয়ার উন্দুরা বেটা এক ঘরে বাস করে। রঙের বারোই বারোই রে বিষম উন্দুরায় লাগাল ফাইল। গানটার অর্থ বুঝেন? আপনি এই দেহ প্রাপ্ত হলেন যার জন্য, এই আত্মা দেহের ভেতরে ঢুকলো যার জন্য, সেই চেতনাটা আপনি ভুলিয়ে রাখলেন। গীতায় গোবিন্দ বলেন আত্মা তোর বন্ধু, আত্মা তোর শত্রু। আপনি আত্মাকে আপনার শত্রুতে পরিণত করে ফেললেন। বিলাই উন্দুরা দুইজন এক জায়গায় সমতা করে বাস করতেছে, কিন্তু একটানে মারবার লেগে আরেকটা আনা হয়েছে। আসা যাওয়ার চক্রবুহ থেকে নিষ্কৃতি প্রাপ্তির জন্য এই জনম প্রাপ্তি মাত্রে জগরে আসা, অথচ জনম পাইয়া ভুলে রইলাম আমরা। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তাদের ধরতে পারলে মনে বেরি দিতাম পাখির পায়। ভাবা যায়, কল্পনা করা যায়? অনুভব করুন। যারা গান গায় আমার মনে হয় এই অর্থগুলো তারা জানে না, হৃদয় দিয়ে অনুভব করে না, অনুভূতি করে না। এই যে আত্মা, এই আত্মাই হলো আমাদের পরিচয়। আমরা দেহ নই, অনুভব করতে পারি, নিরীক্ষণ করতে পারছি না।
এই শক্তি চলে গেলে কোনো মূল্য নাই। এবার প্রশ্ন আসতে পারে আত্মার আয়তনটা কেমন? চলুন 108টা উপনিষদের মাঝে একটা উপনিষদে আমরা গমন করি, যার নাম শ্বেতাশ্বর উপনিষদ। উপনিষদ কয়টা? 108টা। তার মধ্যে আমি যে উপনিষদ থেকে রেফারেন্স দিচ্ছি তার নাম শ্বেতাশ্বর উপনিষদ। অধ্যায় 5, শ্লোক সংখ্যা 9। বালাগ্রস্য শতভাগস্য শতদা কল্পিতস্য চ ভাগো জীব সবিজ্ঞেয় স সনন্যান্তায় কল্পতে। শ্বেতাশ্বর উপনিষদ বললেন কেশের অগ্রভাগকে, কেশ মানে কি গো? চুলের অগ্রভাগকে 100 ভাগ করলে, ভালো করে বুঝলেন, চুলের অগ্রভাগকে 100 ভাগ করলে যা হয় তাকে আবার 100 ভাগ করলে যা থাকে সে আয়তন হচ্ছে আত্মা। অনুবিজ্ঞান যন্ত্র দ্বারা দেখা যাবে চুলের অগ্রভাগকে 100 ভাগ কি করে করবে, আবার ওই খণ্ডটাকে 100 ভাগ। যদি আমরা আরেকটা শ্লোকে বলি কেশাগ্রস্য শতভাগস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ অহম সংকাতীত হি চিৎকণঃ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ, যা অনুবিজ্ঞান যন্ত্র দ্বারা দেখা যায় না। অনু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিজ্ঞানের যারা আছে, এরপরে আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। এটা অনুবিজ্ঞান যন্ত্র দ্বারাও দেখা যায় না, কিন্তু এটা শক্তি দেখুন। এই শক্তি চলে গেলে সকল সম্পর্কের অবসান হয়ে যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম নিশ্চয়ই শুনেছেন, অমর কথা শিল্পী। তিনি তার একটা গল্পে উল্লেখ করেছেন 30 বছরের দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী, সন্তানাদি নাই, কিন্তু একটু ভালোবাসা কমে নাই। অমাবস্যার রাতে স্বামী মারা গেল, স্ত্রী কান্না করছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো, তোমায় ছাড়া আমি কি করে থাকবো গো। গ্রামবাসী এসে বলছে আর কত কান্না করবে, এবার অন্তত একটু কান্না বন্ধ করো, লাশের তো সৎকার করতে হবে। ভেতরের শক্তিটা চলে গেলে সঙ্গে সঙ্গে আপনার পরিচয় হচ্ছে লাশ। এ আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত রেল মন্ত্রী ছিলেন, এরপর দপ্তরবিহীন মন্ত্রী। তিনি যখন দেহ রাখলেন আমাদের অঞ্চলে, যখন হেলিকপ্টারে তার ডেড বডি আনা হলো, তখন আমাদের অঞ্চলের লোক বলেছে লাশ এসেছে, লাশ। কিন্তু এর আগে তিনি যখন হেলিকপ্টারে আসতেন সবাই বলতো মন্ত্রী এসেছে, মন্ত্রী, ভালো করে বুঝবো। কিন্তু আজ বলেছিল লাশ এসেছে, লাশ। এমনকি শক্তি ভেতর থেকে চলে গেলে মন্ত্রীর পরিচয় তার লাশ হয়ে গেল। হ্যাঁ, অনুভব কোনদিন হয়েছে? যার দেখ নাই নাক মুখ, আমাদের প্রবাদ আছে সিলেটে, ঠাকুর চিনো না, যে তোমাকে চালাচ্ছে বলাচ্ছে, যার কারণে তোমার পরিচয় তাকে জানার চেষ্টা করলে না, তাকে আহার দিলে না, তাকে পরিচর্যা করলে না। গ্রামবাসী বলছে আর কত কাঁদবে গো, লাশের পাশে থাকো, আমরা লাকড়ির ব্যবস্থা করি। ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত, স্ত্রী চিৎকার করে ঘর থেকে বের হয়ে বলছে, তখন কারেন্টের যুগ ছিল না, আমি একলা থাকতে পারবো না। এবার শরৎচন্দ্র কলম চালালেন আর আমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। 30 বছর যে স্বামীর বুকে স্ত্রী মাথা রেখে ঘুমালো নির্ভয়ে নির্বিঘ্নে, কোনো ভয় তার হৃদয়ে এলো না, আজ এমন কি হয়েছে
দিয়েছে, এমন কি শক্তি ভেতর থেকে চলে গেল, 30টা মিনিট সেই স্বামীর বুকে অন্ধকার রাতে একা একা ঘুমাতে পারছে না। এই সম্পর্কটাকে আঁকড়ে ধরে প্রকৃত সম্পর্কের আধার গোবিন্দকে ভুলে গেলে আরো সহজ ভাষায় বলি, আমি যদি আপনাদের আশীর্বাদে সংস্কৃত বলতে শুরু করি, ইংরেজি বলতে শুরু করি, চলবে, রেকর্ড চলবে। এবার গল্পের আকারে বলি যেন মানুষ সহজে বুঝতে পারে। মনে করুন আপনাদের এই নেত্রকোনা বড় বাজারে একজন রিক্সা চালক বাস করেন। তার নাম কি দেব? ধরুন রমাকান্ত। রমাকান্ত থাকলে ক্ষমা করবেন, আপনার নামটাই চয়ন করলাম। সেই রমাকান্ত দাদা রিক্সা চালিয়ে সন্ধ্যাবেলা গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার থেকে 5টা মিষ্টি নিয়ে গেলেন, 42 মিষ্টি। এবার স্ত্রীকে বলছেন আমি খাবো 3টা। অনেকে ভাববে 42 মিষ্টি 3টা খাওয়া তো সম্ভব নয়। উনি একটু মিষ্টির প্রতি খুব আগ্রহী, আছে না এমন লোক? আর স্ত্রীকে বলছেন তুমি খাবে 2টা। স্ত্রী চেঁচিয়ে বললো এরকম বৈষম্য কেন? তুমি 3টা খাবে, আমি 2টা কেন খাবো? গায়ে বাতাস যায় না। ঘুম থেকে উঠে রিক্সা নিয়ে আমায় বের হতে হয়। বাড়িতে আসলেই তো তোমার তেল নাই, লবণ নাই, চাল নাই, ডাল নাই, মরিচ নাই, হলুদ নাই, এগুলো তো আমাকে সংগ্রহ করতে হবে। এবার রমাকান্ত দাদার বউ আরো গলা উঠছে, বলে এই গলা নামিয়ে কথা বলো। তুমি তো এই চাল ডাল সবজি তেল মরিচ এনেই শেষ। রান্না কে করে? আমি করি। বাসন কে মাজে? আমি মাজি। কাপড় কে ধোয়? আমি ধোই। রাত্রে তোমার ঠ্যাং টিপে দেয় কে? আমি। মিষ্টি যদি খেতে হয় এই গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারের বালিশ আমি খাবো 3টা, তুমি খাবে 2টা। এই কি ঝামেলায় পড়লাম। দাদার বৌদির মাঝে লেগে গেল ঝগড়া, কে খাবে 3টা, কে খাবে 2টা। কোন মীমাংসা নাই, সন্তানাদিও নাই তাদের। হঠাৎ বৌদিদি বলে উঠলেন এই শোনো, ঝগড়া করে করে বেজে গেল রাত 8টা, কিচ্ছু মীমাংসা হলো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলছে কি বুদ্ধি? চলো মিষ্টি না খেয়ে ফ্রিজের মাঝে রেখে দিই, আগামীকাল ঘুম থেকে উঠে যে প্রথমে কথা বলবে সে খাবে 2টা, যে শেষে কথা বলবে সে খাবে 3টা। বলছে বুদ্ধিটা তো মন্দ বলো নাই, এটাকে ভালো। এবার দাদার বৌদি মিষ্টি না খেয়ে বালিশকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে তারা অন্য আদি খেয়ে ঘুমিয়ে পড়লেন। একই বিছানায় ঘুমিয়েছে, কোনো কথা বলছে না। এদিকে রাত প্রভাত হলো, 8টা বেজে গেল, কেউ কথা বলছে না। কারণ কথা বললে আগে কয়টা খেতে হবে? 2টা খেতে হবে। কথা আগে বললে কয়টা খেতে হবে? যে আগে কথা বলবি সে খাবে কটা, আর যে পরে কথা বলবি সে খাবে কটা। তাই বৌদিদি সব বুঝতে পারছে প্রভাত হয়ে গেছে। এদিকে চারিদিকে রিক্সা যানবাহন চলতে শুরু করেছে। দাদাও বুঝতে পেরেছে ভোরবেলা রিক্সা নিয়ে বের হতে হয়, কিন্তু কথা বলছে না। কারণ কথা বললে 2টা মিষ্টি খেতে হবে। এদিকে আগের দিনে কিছু লোকের সঙ্গে কথাবার্তা ছিল, চালের বস্তা এনে দেবে, তারা এসে দরজায় ধাক্কাচ্ছে, হেরে এই রমাকান্ত, রমাকান্ত কি রে রাত্রি ঘুমালি, সকাল 8টা বেজে গেল, উঠছিস না, ব্যাপারটা কি? শরীর খারাপ না তো? কথা শুনছে কিন্তু বলছে না, মনে মনে বলছে বললে যে আমাকে 2টা মিষ্টি খেতে হবে। ভালো করে গল্প বুঝবে, তারপর তত্ত্ব বলবো। এবার চিৎকার শুনে রমাকান্ত দার ছোট ভাই, যার নাম রাধাকান্ত, রাধাকান্তের বউ ছোট বৌদি, সে এসে ডাকছে বর্দি, ও বর্দি, বর্দি শরীর খারাপ, উঠো না কেন?
এবার মনে মনে রমাকান্ত তার বউ বলছে, অরে ছোট, আমি তোর কথা শুনতে পাচ্ছি রে, কিন্তু কথা বলা যাবে না রে, কথা বললে দুটা মিষ্টি খেতে হবে, আর তোর ভাসুরের কাছে আমি হেরে যাব, সারা জীবন আমায় বলবে দেখেছিলাম মুরুদটা বলেছিলে তো, কিন্তু তুমি তো হেরেছো, তাই কথা বললো না। বেজে গেল সকাল 10টা। এবার এই বড় বাজারে অনেকেই বলছে, হেরে রাধাকান্ত বলাটা ঠিক না, নিঃশ্বাসের তো আর বিশ্বাস নাই রে, দিনকালও ভালো নয়, কলিযুগ রে ভাই। 10টা বেজে গেল, কোনো কথাবার্তা হচ্ছে না, তাহলে কি রমাকান্ত কি আর জগতে নেই রে? দাদার বৌদি গতকাল একটু ঝগড়া করেছে, এরকম তো প্রত্যেকের ঘরেই হয়, তাই বলে তুমি এই কথাটা বলে ফেললে দাদা নেই? বলছে না, আমরা তো আর বলিনি, কিন্তু লক্ষণ তো এমনই বলছে রে। আচ্ছা তুই যদি অনুমতি দেস তাহলে দরজাটা আমরা ভাঙি। এবার বড় বাজারের গুটি কয়েকজন মিলে দরজাকে ভাঙা হচ্ছে। রমাকান্ত দা বুঝতে পারছি দরজা মেরামত করতে তাকে 1 মাস আরো রিক্সা চালাতে হবে, কিন্তু কথা বলছে না, কথা বললে দুটা মিষ্টি খেতে হবে। ভালো করে বুঝো, তারপর প্রশ্ন করবো। দরজা ভাঙ্গা হলো, ভেতরে প্রবেশ করে বড় বাজারের কয়েকজন বলছে, ওরে রাধাকান্ত, আমরা যা বলেছি তাই ঠিক রে, রমাকান্ত আর জগতে নাই। তবে কত ভাগ্য রে, দুজনে একসঙ্গে বৈকুণ্ঠে গমন করলো রে, এই ভাগ্য কজনের হয়? এবার রাধাকান্ত ছোট ভাই ও বর্দা গো কান্না করছে, আর রাধাকান্তের বউ ছোট যা কাছে গিয়ে বলছে লোককে দেখিয়ে দেখিয়ে, ও বর্দি গো তুমি আমার বড় জানো মায়ের মতো ছিলে, আজকে তুমি আমায় এতিম করে গেলে গো। রমাকান্তর বউ মনে মনে বলছে, হেরে বান্ধবী, বিয়া হইয়া হওয়ার পরে 3 দিন পর গ্যাসের চুল আলাদা কিনছস, আমার চুল ছিঁড়ছস, আর মইরা যাওয়ার নাটকের পর আমি এত ভালো হইয়া গেছি তোর কাছে, এত ভাব ধরতেছস তুই, আমি তোর মায়ের মতো, আহারে মইরা গেলে হবলি ভালো হইয়া যা। ও বর্দি গো, কি কান্না করছে। কয়েকজন বলছে, আর কাঁদিস না, কাঁদিস না, সবাইকে একদিন যেতে হবে, মরতে তো হবে, এরকম আমরা বলি কি বলি না গিয়ে, আর কাঁদিস না, কাঁদিস না, ওই লাশের তো সৎকারের ব্যবস্থা করতে হবে রে, লাশের তো সৎকারের ব্যবস্থা করতে হবে, আর কাঁদিস না, কাঁদিস না। এবার কি আর করা, দুটো দোলনা সাজানো হলো, এক দোলনায় রমাকান্ত দাদা, আর এক দোলনায় বউ দিদি। বলবনি হরিবল বলে বলে নিয়ে যাচ্ছে শ্মশানে, আছে কি নেত্রকোনা শহরের শ্মশান ঘাট, ওইখানে নিয়ে যাচ্ছে। এবার নিয়ে মিষ্টি কয়টা ছিল চিন্তা করো, কে খাবে 3টা, কে খাবে 2টা, এই জন্য আজকে কোথায় যাওয়া হলো। এদিকে 5 জন লোক রইলো, বাকিরা লাকড়ি আনতে গেছে। এবার একজন বলছে যে 5 জন রয়েছে ওরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে, বাকিরা তো লাকড়ি আনতে গেছে। তাদের মাঝে একজন বলে উঠলো, শুনেছি রে আজকে রমাকান্ত দা এই বড় বাজারে যারাই মরতো সব সময় আগে আগে থাকতো, দেখ নিয়তির কি নির্মম পরিহাস রে, আজকে রমাকান্ত গেল গাড়ে, হ্যাঁ সংসার কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না রে, আমরাও একদিন আওয়ান লাগবো রে এই জায়গাতে, একটু ধর্মকর্ম করণ দরকার, রাহুল কৃষ্ণের পাঠ চলতেছে, একদিন যাইমু, গেছি না রে, কি ব্যবসা, গেছি না, একদিন যাও দরকার। এরকম আমরা মাঝে বইরা গায়ে কি হয় না, শ্মশান গেলে পরে মরা পুরাতে গিয়ে, তবে তারা ভাগ্য দেয়
দুইজনই এক লোকে মরছে। শুনছি স্বামী স্ত্রী যদি একসঙ্গে মারা যায় স্বামীকেই প্রথমে চিতায় তুলতে হয়। এবার বৌদি মনে মনে কয় দেখি কথা না কইয়া কই যাও, এবার কথা না বলে কই যাও, এবার দেখবো। স্বামী স্ত্রী একসঙ্গে মারা গেলে স্বামীকে আগে চিতায় তুলতে হয়। বৌদি মনে মনে ভাবছে এবার দেখি কথা না বলে কই যাও। যখন দাদাকে ধরতে গেল, এই পাঁচজন তো ছিল, বাকিরা রাখি আনতে গেছে, দাদা বলে উঠলো থাক রে তোর কথাই ঠিক, তুই এই জয়ী, তুই খাইবে তিনটা আমি খাইবো দুইটা। যেই দাদা এই কথা কইছে, যে পাঁচজন ছিল ওরা ভাবছে বৌদি খাইবো তিনজন রে, দাদা খাইবো দুইজন। ওরা কুটটা দৌড়ে বাপরে কি অবস্থা। লাস্ট কথা বলে বউ খাইবো তিনটে। রমাকান্ত খাইবো দুইটা রে। ওরে বাপরে কিসের লাশ পুরানো। পাঁচজনে এমন দৌড় শুরু করছে, শ্মশান থেকে দৌড়তেছে। বাকিরা যারা লাকড়ি আনতে গেছে ওরা কই ব্যাপার কি, তা তোরা দৌড় আজকে ভাই আপনাকে সব ফেল 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 দেখ কেলাই আছে। ওরে বাপরে এই কি রমাকান্তদা, এই তোরা টার্গেট নাই, বৌদি খাইবো আমরা তিনটারে আর দাদা খাইবো দুইটারে, তোরা দৌড়া, তোর টার্গেট নাই। দাদা তো বলেছে বৌদি গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারের 3টা মিষ্টি খাবে আর দাদা খাবে 2টা বালিশ মিষ্টি। ওরা পাঁচজন দৌড়াতে শুরু করলো। এবার যারা লাকড়ি আনতে গিয়েছিল ওরা এই দৃশ্য দেখে ওরাও দৌড়। ঘটনাটা এই বড় বাজারে শুধু নয়, পুরো নেত্রকোনা শহরে ছড়িয়ে গেল। একটু আগে রাধাকান্ত আর তার বউ যে কান্নাকাটি করছে, সুরুজা কইছে ও বর্দি গো। ওরা বলছে ব্যাপার কি, তোমরা দৌড়াচ্ছে কেন? বলছে আর বর্দি মারাইছ না, দেখ সাইয়া দেখ। এবার রাধাকান্তের বউ সুরুজা কি এর কান্ত দৌড় শুরু করছে। সকলেই দৌড়ে, যে দেখে সকলেই দৌড়ে, দৌড়াদৌড়ি চলছে সকলে। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে দুজন মারা গেল, অর্থাৎ এখানে গল্পকার একটা রূপকের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন, মারা যাওয়া মানে মৃত্যুর অভিনয় করে যারা মরে যাওয়ার ভূমিকায় ছিল, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বজনাদি এত কান্নাকাটি করলো, আজকে তারাই তো ফিরে এলো, কিন্তু আগের মতো কেন গ্রহণ করতে পারছে না? কথাটা বুঝলে? ওরাই তো ফিরে এলো, কাম ব্যাক অ্যাগেইন, কিন্তু গ্রহণ করতে পারছে না কেন? তার মানে একটু আগে ছোট ভাই রাধাকান্ত যে কান্না কাটি করেছে, এটা রিয়েল না ফেক? কথা বলুন, বলা রিয়েল না ফেক? ছোট বৌদি এত কান্নাকাটি করছে, এটা রিয়েল না ফেক? আমরা মরে গেলে যে কাঁদি, এটা রিয়েল না ফেক? সিদ্ধান্ত আপনাদের। কোন সম্পর্কে আছেন? আপনার বাবা মনে করুন মারা গেছে, শ্রাদ্ধে আপনি পিণ্ড দিচ্ছেন, কান্না করছেন, ঠাকুরটাও মন্ত্র বলছে, ঠিক সেই সময় যদি আপনার বাবা এসে হাজির হয়ে বলে আমায় পিণ্ডটা দে, কি বলবেন? বাস্তবকে বাস্তব ভাবুন। ভাগবত কোনো বিশ্বাস কল্পনা নয়, যুক্তি, দর্শন, বিজ্ঞান। আপনি তাকে বাবা বলে জড়িয়ে ধরবেন না সেখান থেকে পালাবেন? ঠাকুরদা যে মন্ত্র বলছিল, মন্ত্র বলতে পারবে না, কি অবস্থা হবে? আমরা এই একটা ফেক রিলেশনকে আঁকড়ে ধরে রিয়েল রিলেশন ভগবান গোবিন্দকে সংসারে ভুলে যাচ্ছি।
মৃত্যুর সঙ্গে সঙ্গে এই জড় জগতের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক দূরত্ব হয়ে যায়, আগের মতো তাকে আর গ্রহণ করতে পারে না। এই সংসারটা একটা নাটকের মঞ্চরে মা, আমরা সবাই এখানে অভিনয় করছি। নাট্যমঞ্চে আপনি রাজার অভিনয় করছেন, আপনি রাজা। আপনি চাকরির অভিনয় করছেন, আপনি চাকর। নাট্যমঞ্চে কেউ আপনার স্ত্রীর অভিনয় করছে, সে স্ত্রী। মঞ্চ থেকে নামার পর আপনি যদি সেই মেয়েটাকে বলেন তুমি তো আমার স্ত্রী, ঘরে চলো, সমাজ মানবে? এই জগৎটাও নাট্যমঞ্চ। একজন আপনার স্ত্রী হলো, একজন আপনার স্বামী, তার সঙ্গে আপনার অতীতে সম্পর্ক ছিল না, এমনকি বিবাহের আগেও সম্পর্ক ছিল না। আপনার পুত্র কন্যার সঙ্গে আপনার অতীতে কোনো সম্পর্ক ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা অভিনয় করতে, অর্থাৎ আপনি যতদিন জীবিত থাকবেন ওই অভিনয় যতদিন চলবে ততদিন পর্যন্ত তার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। যখন অ্যাবসলিউটলি ডিপারচার হবে, আপনি প্রস্থান নেবেন নাট্যমঞ্চ থেকে, দেখবেন নাট্যমঞ্চের দুটি পথ থাকে, একদিকে প্রবেশ আর একদিকে প্রস্থান। দেখেছেন তো? প্রবেশ মানে জন্ম, প্রস্থান মানে মৃত্যু। ওই প্রস্থানের সুর যেদিন বাজে, মৃত্যু নামক ধক্কা বাতাস যখন আমাদেরকে উড়িয়ে দেয়, সেদিন পুত্র কন্যা স্ত্রী আত্মীয় স্বজনাদি তারা তাকিয়ে তাকিয়ে থাকে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক চিরবর্তায় থাকে না। যার সঙ্গে আমাদের চির সম্পর্ক আছে, চির সুন্দর গোবিন্দ, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা কিছু কালের জন্য এই সম্পর্কটাকে ভুলে গেছি। ওই হারানো সম্পর্ক যিনি আমাদের হৃদয়ে মাঝে পুনর্জাগরণ করিয়ে যান, তিনি হলেন গুরু আর বৈষ্ণব। যে জায়গায় গেলে ওই হারানো সম্পর্ক আবার পুনরায় স্থাপন করার জন্য হৃদয়ে ইচ্ছে জাগে, সেই জায়গাটার নামই হলো সাধু সঙ্গ। এখানে না এলে আপনি তত্ত্ব বুঝতে পারবেন না। বলছিলাম তিনটি প্রশ্নের উত্তর কোন দার্শনিক বিজ্ঞানী দিতে পারবে না, মনে আছে তো প্রসঙ্গটা? যদি আপনি পারমার্থিক জ্ঞান লাভ না করেন, এক হচ্ছে আপনার প্রকৃত পরিচয় কি, আপনার পরিচয় দেহ নয়, আমরা জানলাম আত্মা। দ্বিতীয় পরিচয়, আপনি মানুষ দেহ ধারণের আগে কোথায় ছিলেন? কেউ বলতে পারবে? কোন দার্শনিক, কোন বিজ্ঞানী? আপনি মৃত্যুর পর যাবেন কোথায়? কেউ বলতে পারবে? পারবে না। আপনি ট্রেনে উঠলেন মোহনগঞ্জ থেকে, আপনাকে টিটি জিজ্ঞেস করছে, দাদা লাম্বাইন কই? কই লাম্বাইন? আপনি কই? জানি না। এবার টিটি মনে মনে ভাববে আপনি স্বাভাবিক না অস্বাভাবিক। আপনি বাসে উঠলেন, হেল্পার বলছে আপনি কোথায় নামবেন? আপনি বলেন আমি জানি না। আপনি যাবেন কোথায় সেটি যদি না জানেন, আপনি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার বুদ্ধি আছে কি নেই? বিবেক আছে কি নেই? জ্ঞান আছে কি নেই? এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি মৃত্যুর পর যাবেন কোথায়, আপনি যদি বলেন জানি না, তাহলে আপনি কিসের মানুষ নিজেকে দাবি করছেন? কিসের বিবেক আছে? কিসের জ্ঞান আছে আপনার? আপনি যদি আপনার গন্তব্য কোথায় জানেন না, আপনি যদি আপনার গতিপথ কোথায় জানেন না, যাত্রা মানে গতি। দেখবেন রথযাত্রা, রাস যাত্রা, ঝুলন যাত্রা, দুল যাত্রা, প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনে যাত্রা শব্দ আছে কি নেই? এই যাত্রা মানে গতি। জীবনের গতি কোথায়? আপনি যাবেন কোথায়? আপনার গতিপথটা কোথায়? আমরা রথযাত্রায় যাই বটে রে মা, আমরা তত্ত্ব বুঝি না, জানি না, জানার চেষ্টা করি না। আমরা রথে যাচ্ছি, নাচছি, কিন্তু এই রথটা যে দেহ, আমরা এটা জানি না, এটা বোঝার চেষ্টা করি না। দেহটা রথ, দেহটাই রথ।
জগন্নাথ রথের মাঝে উঠে দেখবেন পুরী ধামে প্রত্যেক বছর নতুন নতুন রথ তৈরি করা হয়। যদি পুরীর কর্তৃপক্ষ মনে করে স্বর্ণ দিয়ে রথ তৈরি করব, সম্ভব না অসম্ভব? সম্ভব। যদি মনে করে হীরা দিয়ে রথ তৈরি করব, সম্ভব না অসম্ভব? সম্ভব। এখনো জগন্নাথের ব্যক্তিগত স্বর্ণ আছে কয়েক শত মণ, আমরা নিজে দেখেছি। একটা ঘর কেবল জগন্নাথের স্বর্ণ অলংকার, সোনার হাত পা থেকে শুরু করে বস্ত্র আদি। এখনো ভারতবর্ষে এত স্বর্ণ মজুদ এখনো